ছাত্রছাত্রীরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক আমি আলোচনা করব সলিড স্টেটের। যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন অ্যান্ড প্যাকিং এফিসিয়েন্সি। দেখো, প্যাকিং ফ্র্যাকশন এই সেন্সটা কোথা থেকে এসছে? প্যাকিং ফ্র্যাকশন আগে তুমি জেনে নাও। প্যাকিং ফ্র্যাকশন মানে হচ্ছে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন বাই কণাগুলির মোট আয়তন। এটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। আর প্যাকিং এফিসিয়েন্সি কি? প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে এই কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, কণাগুলির মোট আয়তন ইন্টু 100। অর্থাৎ যখন আমি একটা একক কোষের ক্ষেত্রে করব সেটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন, আর যদি 100-র সাপেক্ষে করি সেটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। দেখো, এটা পরিষ্কার হয়ে যাবে, এটা কোনো কঠিন নয় যে প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং এফিসিয়েন্সি কোন সেন্সে এসছে এটা তোমাকে জানতে হবে। ধরো তোমাকে কেউ একটা বাক্স দিয়ে দিয়েছে, তো এই বাক্সের মধ্যে বলেছে তোমাকে মিষ্টি গোল গোল যে সন্দেশ, সেই সন্দেশ তোমাকে প্যাক করতে হবে। তো তুমি এটাকে প্যাক করছো বা বল প্যাক করছো, তো বল তুমি প্যাক করছো, তো এই বলটা কত ভালোভাবে তুমি প্যাক করতে পারবে সেটাই তোমার প্যাকিং এফিসিয়েন্সি, অর্থাৎ প্যাকিং দক্ষতা। তো দেখো, এইটাকে যদি আমি এরকম ভাবে প্যাক করি, তো এরকম ভাবে প্যাক করার পরেও আমি কিন্তু এখানে কিছু সামান্য ফাঁকা স্থান বা এটাকে বলবো ভয়েড কিন্তু পাচ্ছি। অর্থাৎ প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং ফ্র্যাকশন কখনো কিন্তু 100% হবে না। প্যাকিং এফিসিয়েন্সি আর প্যাকিং ফ্র্যাকশন কথাটা একই। আর দেখো, এখানে যে আমি বললাম যে কণাগুলো, এখানে যে মোট যে আয়তনটা যে বাক্সের দেয়া ছিল, সেই মোট আয়তনের সাপেক্ষে এই কণাগুলো কতটা আয়তন অধিকার করলো সেটাই হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। আর যদি এটা 100 রেসপেক্টে করো, শতকরা ভাগে করো, তাহলে সেটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে একক কোষগুলো আমরা পেয়েছি, একক কোষ আমরা কি কি পেয়েছি দেখো। আমরা পেয়েছি সরল একক কোষ। তো সরল ঘনকাকার মানে কিউবিক, ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা, আমাদের প্যাকিং এফিসিয়েন্সি বার করতে হবে। প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি, আমরা বার করব। প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি আমরা বার করব। প্যাকিং এফিসিয়েন্সি বার করতে হবে। সরল আমরা এক এক করে করবো। প্রথমে সরল ঘনকাকার একক কোষ খুঁজবো, তারপর পৃষ্ঠ, তারপর দেহ। আমরা দেখে নিই, চলো সরল ঘনকাকার একক কোষের প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি কি হবে। দেখো, এখানে আমি একটা সরল ঘনকাকার একক কোষ আমি আঁকছি। তো সরল ঘনকাকার একক কোষে কি থাকে? সরল ঘনকাকার একক কোষে তোমার কর্নারে কণাগুলো থাকে, আগের দিন বলেছি। তো কর্নারে কণাগুলো আছে, এই কণাগুলো কর্নারে আছে, তো কর্নারে আছে। আর এখানে মোট কণার সংখ্যা কত? মোট কণার সংখ্যা হচ্ছে সরল ঘনকাকার একক কোষে একটা। আর এই কণাগুলো একটা গোলকের আকার নেবে। কণাগুলোকে একটা রাউন্ড ফিগারে আনবো। এবার দেখো, এই কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন, কণার সংখ্যা কত? কণার সংখ্যা হচ্ছে 1। আর গোলকের আয়তন কত? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আর কোনটা? দেখো, এই যে আমি দৈর্ঘ্যটা এঁকেছি, এটাকে আমি কি বলবো? এটা হচ্ছে এজ লেন্থ। এই এজ লেন্থটাকে আমি ধরছি এ। আগের ভিডিওতে বলেছি এটা হচ্ছে এজ লেন্থ। এবার দেখো, এইখানে যে কণাটা আছে, এই কণাটা তো সেন্টার পয়েন্ট। অর্থাৎ মোট কণাটা কিরকম? মোট কণাটা আছে এইরকম। এইদিকে যে কণাটা আছে, সেই কণাটা কিরকম? সেই কণাটা হচ্ছে জাস্ট এর অ্যাডজাসেন্ট হয়ে আছে। তাহলে দেখো, এই কণাটার আর এই কণাটা সাইজ এক। তাহলে দেখো, এই কণাটার ব্যাসার্ধ কত? এই কণাটার ব্যাসার্ধকে আমি আর ধরছি। আর এই কণাটার ব্যাসার্ধ কত? এই কণাটার ব্যাসার্ধ হবে আর। তাহলে এই এ সমান আমরা কি পাচ্ছি? এ সমান আমরা পাচ্ছি 2r। এই এজ লেন্থ সমান আমরা কি পাচ্ছি? দুটো ব্যাসার্ধের যোগফল, a = 2r। এবং এই তাহলে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন কি করলাম? 1। আর যেহেতু কণাগুলো হচ্ছে একটা গোলক, তাহলে আমি করছি 1 × 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন। আর আমরা করব কণাগুলির মোট আয়তন। এখানে এজ লেন্থ, যে ঘনকাকার একক কোষে তো এজ লেন্থ তিনটে সমান, অর্থাৎ a = b = c।
সুতরাং কণাগুলোর মোট আয়তন মানে কি হবে, এজ লেন্থ যেটা পাচ্ছি তার কিউব, অর্থাৎ তার ঘন, তার ঘনটাই আমি পাবো তার কণাগুলির মোট আয়তন। এবার দেখো এখান থেকে আমি কিভাবে বার করি, এইবার প্যাকিং ফ্র্যাকশন তো পেয়ে গেছি, প্যাকিং ফ্র্যাকশন মানে এইটা, তাহলে আমি 1 ইন্টু 4/3 পাই আর, আর মানে কত, আর মানে এখান থেকে a/2r থেকে আমি পাচ্ছি a/2, এটা হচ্ছে আর। তাহলে আমি কি পাচ্ছি দেখো, 1 ইন্টু 4/3 পাই আর এর জায়গায় আমি বসাচ্ছি a/2, অর্থাৎ এখানে বসছি a/2 আর এর হচ্ছে কিউব, আর নিচে আমি বসাচ্ছি a কিউব। তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করো, 4/3 পাই a কিউব বাই 2 না, 2 2 4 4 4 8 8, আর এখানে পাচ্ছি a কিউব নিচে। এবার এই a কিউব কেটে দাও, আর এই 4 এইটা কেটে দাও 2, তাহলে কি আসছে π/6। তো π/6 আমি পাচ্ছি, তো π/6 মানে তুমি যদি ক্যালকুলেশন করো পাইকে 3.14 ডিভাইডেড বাই 6, তাহলে তুমি পাবে 0.52। তাহলে 0.52 এটা হচ্ছে এই সরল ঘনকাকার একক কোষের প্যাকিং ফ্র্যাকশন। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কত, প্যাকিং এফিসিয়েন্সি আমি বলেছি, প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি কত, যে প্যাকিং ফ্র্যাকশন যেটা পাচ্ছ 0.52 তার সঙ্গে 100 গুণ করো, 100 যদি গুণ করি তাহলে কত আসছে 52%। এটা হচ্ছে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে এইটাতে কণাগুলো আছে, তাহলে ফাঁকা স্থান কত সরল ঘনকাকার একক কোষের, 100 থেকে, তাহলে ফাঁকা স্থান বা ভয়েড কত, ভয়েড কত হবে, 100 থেকে এই 52 বাদ দিতে হবে, 100 থেকে 52 বাদ দিলে ভয়েডের পরিমাণটা কত দাঁড়াচ্ছে 48%। তাহলে ভয়েড হচ্ছে 48%। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং ফ্র্যাকশন পেয়ে গেছি। মূল যেটা করতে হবে তোমাদের, এই যে এজ লেন্থের সঙ্গে যে এই কণাগুলোর যে ব্যাসার্ধের সম্পর্কটা বার করতে হবে। এক্ষেত্রে আমি কিন্তু পেয়েছি a=2r, এইটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার চলো আমরা করি পৃষ্ঠকেন্দ্রিক সরল ঘনকাকার একক কোষ হয়ে গেছে, এবার আমরা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ আমরা করি, যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং ফ্র্যাকশন। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং ফ্র্যাকশন, পৃষ্ঠকেন্দ্রিক মানে কি, আমি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং ফ্র্যাকশন এটা করি। যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ মানে কি, আমি সেই একক কোষ আবার আঁকছি, একক কোষ, এই একক কোষ আঁকছি, এই একক কোষ আঁকছি দেখো। এবার এই একক কোষের পৃষ্ঠকেন্দ্রিক মানে কি, পৃষ্ঠকেন্দ্রিক মানে কর্নারে তো আছে, কর্নারে তোমার 8টা কণা তো আছে, আর পৃষ্ঠে অর্থাৎ এখানে যে ফেসটা পাচ্ছি, এই ফেসের মধ্যে আমি কিন্তু আরেকটা কণা কিন্তু পাবো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে, অর্থাৎ এখানে 6টা ফেসে 6টা কণা আছে, তো আমি একটা ফেসটাকে নিচ্ছি। তো দেখো এইখানে যে কণাটা আছে, কণাটার এটা তো কণাটা সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট মানে কি, আমি এটাকে মূল কণাটা হচ্ছে এইটা, এখানে একটা কণা আছে, সেই কণাটা কিরকম হচ্ছে, এই কণাটা হচ্ছে এইটা, আর এখানে যে কণাটা, সেই কণাটা কিরকম, সেই কণাটা হচ্ছে এইটা। এবার তুমি দেখো এইখান থেকে এই পর্যন্ত যদি আমি একটা রেখা টানি, তাহলে এইটার নাম আমি এখানে দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি ডি। তাহলে দেখো এই যে এ বি সি ডি, এটা একটা চতুর্ভুজ ফর্মে হয়েছে, এবং চতুর্ভুজটার এই প্রত্যেকটা এজ লেন্থ কত, এ করে, এইটা এ ঘনকাকার, তো এইটা এ, প্রত্যেকটা এজ লেন্থ হচ্ছে এ করে। তাহলে এই চতুর্ভুজের কর্ণ ফর্মুলাটা তো জানো, চতুর্ভুজের কর্ণ মানে কি, চতুর্ভুজের কর্ণ হচ্ছে √2a, চতুর্ভুজের কর্ণটা হচ্ছে এসি সমান √2a। তাহলে এই √2a, এই যে কর্ণটার মধ্যে কতগুলো আর লুকিয়ে আছে তুমি বার করলেই হয়ে যাবে। দেখো এই ক্ষেত্রে এই এ কণার, এই যে এ বিন্দুতে যে কণাটা আছে, সেই কণাটার এখানে কটা আর পাচ্ছ, এখানে একটা আর, এখানে এই দুটো এই যে কণাটা যেখানে আছে, এইখানে কটা আর পাচ্ছ, এখানে একটা আর, এখানে একটা আর, আর এই কণাটার কটা আর পাচ্ছ, এখানে একটা। তাহলে মোট কটা তুমি রেডিয়াস পাচ্ছ, ব্যাসার্ধ পাচ্ছ,
এই এসির মধ্যে √2 এর মধ্যে 4টে আর তুমি পাচ্ছ, √2a = 4r, তাই তো পাচ্ছ। দেখো এখান থেকে এ থেকে এর যে এর বিন্দুর যে কোণাটা আছে তার এখানে ব্যাসার্ধটা কত, আর পাচ্ছ। এখানে যে কোণাটা আছে তার যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা কত পাচ্ছ, এখানে আর, এদিকটা তো আর এখানে যে কোণাটা তার ব্যাসার্ধ কত পাচ্ছ, আর। তাহলে এই 4টে আর এর সমষ্টি মিলিয়ে আমি কিন্তু চতুর্ভুজটার কর্ণ পেয়ে গেছি √2a। এবার তুমি দেখো কণাগুলো দ্বারা অতিকৃত আয়তন, কণাগুলো এখানে পৃষ্ঠকেন্দ্রের কণার সংখ্যা কত, পৃষ্ঠকেন্দ্রের কণার সংখ্যা হচ্ছে 4। আর প্রত্যেকটা যদি গোলক হয়, তাহলে গোলক বা ঘনক হয়, তা গোলক বা ঘনকের একটা গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আমি কি পাচ্ছি, 4 × 4/3 পাই আর কিউব। আর এখানে কি পাচ্ছি, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কণাগুলোর মোট আয়তন, কণাগুলোর মোট আয়তন কি হবে, a কিউব। অর্থাৎ যেটা আমাদের করতে হবে, মূল হচ্ছে এজ লেন্থের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্কটা বার করতে হবে। তাহলে কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি কি, এখানে যেটা পাচ্ছি 4 × 4/3 পাই, আর আর কিউটা, আর এর জায়গায় আমি লিখছি √2a/4, √2a/4 এর কিউব। তাহলে আমি কি করছি দেখো, √2a/4 এর কিউব, আর এক্ষেত্রে নিচে করছি a কিউব। এবং এক্ষেত্রে তুমি যেটা পাবে, দেখবে এই ক্যালকুলেশনটা তুমি নিজে করবে, করে যেটা পাবে সেটা দেখবে পাচ্ছ 0.74 পাচ্ছ। ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করবে এবং এটা পাবে 0.74। এটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। আর প্যাকিং এফিসিয়েন্সিটা কত হবে, 0.74 × 100, তাহলে কত আসছে, 74%। অর্থাৎ এর ফাঁকা স্থান কত হবে, ভয়েড ফাঁকা স্থান 100 থেকে 74 বাদ দাও, তাহলে কত আসছে, 26%। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মধ্যে আমরা কিন্তু পেলাম পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি সব থেকে বেশি 74%। এরপরে আমরা দেহকেন্দ্রিকে দেখব, দেহকেন্দ্রিক কিন্তু 68% আসার কথা। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং ফ্র্যাকশন সব থেকে বেশি এবং এই মানটা হচ্ছে 74%। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো দেখো, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। দেখো দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি বার করতে হবে। তো দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি, দেহকেন্দ্রিক বডি সেন্টার, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি, ঘনকাকার একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি কত বার করতে হবে, প্যাকিং এফিসিয়েন্সি কত বার করতে হবে, এফিসিয়েন্সি। দেখো আমি একটা আঁকছি একক কোষ, তো এই হচ্ছে একক কোষ আঁকলাম, একক কোষ আঁকছি দেখো। তো এই একক কোষের দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ আঁকছি। তো এই একক কোষের আমি এখানে কর্নারের, দেহকেন্দ্রিকে তো কর্নারে তো কণা থাকবেই, কর্নারে তো কণা আছে, কর্নারে সব কর্নারে কণা আছে, সরল একক কোষ সব মধ্যেই আছে। আর কি একটা সেন্টারে, এই যে সেন্টার এটা হচ্ছে ভর কেন্দ্র, তো ভর কেন্দ্রেতে একটা কণা থাকবে। তো ভর কেন্দ্রে যদি কণা থাকে, তুমি এইটাকে দেখো, আমি এটাকে নিচ্ছি এ, আচ্ছা এর নাম দিচ্ছি আমি এ বি সি ডি। আমি আগের বারের মধ্যে যে চতুর্ভুজ আঁকেছি, চতুর্ভুজ আঁকছি এ বি সি ডি। তো এখান থেকে আমি যেটা করছি দেখো, আচ্ছা এখানে এবিসিডির জায়গা আছে, আমি এখানে করছি দেখো, আমি একটা নতুন করে করছি যে এ, এটা সি, এটা বি, এই তিনটে নাম দিলে আমাদের হয়ে যাবে। তুমি এক কাজ করো, এ আর সি এটা যুক্ত করো, এ আর সি এটাকে তুমি যুক্ত করো, এ আর সি যুক্ত করো, এ আর সি যুক্ত করছো, এ আর সি যুক্ত করলে, তো এ আর সি যদি যুক্ত করো, আর এখানে তুমি এ আর বি এটা তুমি যুক্ত করো, যুক্ত করেছো, এ আর সি যুক্ত করলে আর এ আর বি যুক্ত করেছে। তো এইখানে যে কণাটা আছে সেই আগের বারের মতো, এইখানে যে কণাটা আছে সেই কণাটা কিরকম, সেই কণাটা কিরকম আছে দেখো, এই কণাটা কিন্তু এরকম করে পুরো গোটাটা আছে। আর এখানে যে কণাটা সেন্টার পয়েন্ট, সেই কণাটা কিরকম বিস্তৃত আছে, এইরকম ভাবে বিস্তৃত আছে। আর এখানে যে কণাটা, সেই কণাটা কিরকম ভাবে বিস্তৃত আছে, এইরকম ভাবে বিস্তৃত আছে। তাহলে দেখো এ আর সি এর মধ্যে এই কণাগুলোর কতগুলো ব্যাসার্ধ আছে, এখানে দেখো এইটা হচ্ছে আর, এইটা দেখো এইটা হচ্ছে একটা আর, এই দিকে একটা আর এই দিকে একটা আর।
তাহলে এ আর সি এর মধ্যে কতগুলো আমি ব্যাসার্ধ পাচ্ছি? 4r। আর এ আর সি এটা কিন্তু আমরা এ আর বি আমি আগের বারে বললাম, এ আর বি যদি এইটাকে একটা ফেস বলে চতুর্ভুজ হিসেবে ধরা যায়, তাহলে এ বি ইজ ইকুয়াল টু √2a। এটা পেয়েছি, এটা তো আগেই পেয়েছি চতুর্ভুজের কর্ণ। এবার তুমি দেখো এই যে এ সি বি ত্রিভুজ একটা পাচ্ছি না, দেখো তুমি ভালো করে খেয়াল করো, এ সি বি, এই যে এ সি বি যে ত্রিভুজ পাচ্ছি এটা 3 ডাইমেনশন স্পেসে, সেটার অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব কি? লম্ব হচ্ছে বিসি, আর ভূমি কি? ভূমি হচ্ছে তোমার এবি। এবার দেখো সেই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি কি পাবো? এসি স্কয়ার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার। এটা 3 ডাইমেনশন স্পেসে এরকম হবে। এসিটা হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি, আর বিসিটা হচ্ছে লম্ব, আর বিটা হচ্ছে ভূমি। অর্থাৎ আমরা জানি তো যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার ইন্টু ভূমি স্কয়ার। এবার দেখো বিসি মানে একটা কিন্তু এজ লেন্থ প্রকাশ করছে, তাহলে এজ লেন্থটা আমি কি ধরে এগোই? এজ লেন্থ হচ্ছে এ স্কয়ার, এজ লেন্থ হচ্ছে এ, তাহলে বিসি হচ্ছে এ স্কয়ার। আর এবি মানে কি? এবি মানে √2a, অর্থাৎ এখানে কি পাচ্ছি? √2 এর স্কয়ার। আর এসি মানে কি লুকিয়ে আছে? এসি মানে হচ্ছে 4r, এসি মানে 4r এর স্কয়ার। তাহলে তুমি এখানে কি পাচ্ছ দেখো, 4r স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2a স্কয়ার, অর্থাৎ 4r স্কয়ার ইজ ইকুয়াল টু 3a স্কয়ার। এবার তাহলে কি পাচ্ছি? 3a স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি না যে এখান থেকে আমি তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, 4r স্কয়ার ইজ ইকুয়াল টু 3a স্কয়ার। এটা তো আমি এখানে নিয়ে আসছি। তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি যে যদি আমি এটা রুট করি তাহলে √3a ইজ ইকুয়াল টু 4r। একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, √3a ইজ ইকুয়াল টু 4r। অর্থাৎ দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের যে এজ লেন্থের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্কটা কি? √3a ইজ ইকুয়াল টু 4r। ক্লিয়ার? এবার চলো আমরা এখানটা দেখে নিই যে এদিকটা কিভাবে কি হলো এই প্যাকিং এফিসিয়েন্সি বার করতে গেলে। যে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন, দেহকেন্দ্রিক কণার সংখ্যা কত? দেহকেন্দ্রিক কণার সংখ্যা হচ্ছে 2। তাহলে 2, আর যে প্রত্যেকটা যে গোলক, যে কণাগুলো গোলক বা ঘনক হিসাবে আমরা বিবেচনা করব, সেই গোলকের বা ঘনকের আয়তন কত? 4/3 পাই r3। আর হচ্ছে রেডিয়াস। আর নিচে কি পেয়েছে? নিচে যে কণাগুলোর মোট আয়তন, কণাগুলোর মোট আয়তন কত? কণাগুলোর মোট আয়তন হচ্ছে a3। এবার তুমি এইখানে ক্যালকুলেশন করো, 2 × 4/3 পাই আর r এর জায়গায় তুমি দেখো এখানে r ইজ ইকুয়াল টু কত পাচ্ছ দেখো, √3a/4। তাহলে r এর জায়গায় আমি এখানে লিখছি √3a/4 এর কিউব আর বাই a কিউব। এটা তোমরা ঠিকঠাক ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে পাবে 0.68। তাহলে এই দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের যে আমরা প্যাকিং ফ্র্যাকশন পাবো, প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে 0.68। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কত? প্যাকিং এফিসিয়েন্সি আমরা কত পাবো? প্যাকিং এফিসিয়েন্সি আমরা যেটা পাচ্ছি সেটা এফিসিয়েন্সি কত পাবো? যে প্যাকিং ফ্র্যাকশন যেটা পেলাম 0.68, তার সঙ্গে সঙ্গে আমি 100 গুণ করবো। 100 গুণ করলে কত আসছে? 68%। 68% হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে ভয়েড কত? ভয়েড হচ্ছে 100 - 68 সমান 32%। তাহলে এই হচ্ছে 3 ধরনের একক কোষের, ঘনকাকার একক কোষের প্যাকিং ফ্র্যাকশন এবং প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে আমরা সরল একক কোষের ক্ষেত্রে কত পেলাম? সরল একক কোষে পেলাম 52 প্যাকিং এফিসিয়েন্সি। দেহ পৃষ্ঠকেন্দ্রিকের কত পেলাম? পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে 74%।
আর দেহের ক্ষেত্রে কত পেলাম? দেহের ক্ষেত্রে পেলাম 68%। তাহলে কোনটা সব থেকে ভালো, কোনটা সব থেকে প্যাকিং এফিসিয়েন্সি কোনটা সব থেকে ভালো হলো? পৃষ্ঠকেন্দ্রিক। তো এই ডেরিভেশন তোমাদের কিন্তু পড়ে। তোমাদের খেয়াল রাখতে হবে যে এজ লেন্থের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্কটা নির্ণয় করা। যদি সরল একক কোষ হয় তাহলে এজ লেন্থ এ ইজুকাল টু কি? এ ইজুকাল টু 2r। আর যদি পৃষ্ঠকেন্দ্রিক হয় তাহলে কি হবে? √2a ইজুকাল টু 4r। আর যদি দেহকেন্দ্রিক হয় তাহলে কি হবে? তাহলে √3a ইজুকাল টু 4r। এইভাবেই আমরা কিন্তু এই প্যাকিং এফিসিয়েন্সি বার করে থাকি। তোমাদের এইটা একদম 3 নম্বর পরীক্ষায় পড়ে। একদম এইটা যদি বলে দেবে সরল একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় করো বা পৃষ্ঠকেন্দ্রিক নির্ণয় করো, কিন্তু তোমাদের এই ক্রমটা, আমি সেই ক্রমটা বলেছিলাম সুপিদি সরল পৃষ্ঠ দেহ, এই ক্রমটা কিন্তু মনে রাখতে হবে, না হলে এর ঘাড়ে ওর চেপে যাবে। সুতরাং তোমাদের কিন্তু এইটা মনে রাখতে হবে, খুব ভালো করে এটা প্র্যাকটিস করো এবং খুব বুঝে বুঝে প্র্যাকটিস করো, নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এটা প্র্যাকটিস করো। আমি নতুন ভিডিও নিয়ে পরের দিন আসছি। ধন্যবাদ।